সরকারি চাকরিজীবীদের কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় এটা নিয়ে আজকের ভিডিও। পূর্বে আমরা ভিডিও তৈরি করেছি কিভাবে বেসরকারি চাকরিজীবীদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ফরেনারদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এই ভিডিওতে আমরা শুধু ফোকাস করব সরকারি চাকরিজীবী যারা আছে এবং তাদের ইনকামের উপর কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এটা একটা পূর্ণাঙ্গ শীট অর্থাৎ পূর্ণাঙ্গ ফাইল যেখানে হচ্ছে সবকিছুর ক্যালকুলেশন ডিটেলস দেখানো আছে। কিন্তু আমাদের মূল আলোচনার যে বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। আপনারা যদি ট্যাক্স ক্যালকুলেশন করতে পারেন তাহলে দেখা যায় পেজ 1 থেকে শুরু করে পেজ 10 পর্যন্ত যেগুলো আছে সবগুলো আপনারা পূরণ করতে পারবেন। এর আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটার সাথে আপনারা অবশ্যই স্যালারি ইনকামের উপর ট্যাক্স ক্যালকুলেশনের আরেকটা ভিডিও আছে যেটাতে আমার কর্পোরেট এমপ্লয়ীদের কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় সেটা দেখানো হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে ওইটাও দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে পূর্ণাঙ্গভাবে আপনারা স্যালারির উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফরেনারদের ট্যাক্স ক্যালকুলেশন। এইটারও ভিডিওটা আপনাদের ডেসক্রিপশনে থাকবে, এটাও দেখে নেবেন। তাহলে আপনারা 3টা ভিডিও দেখলে এবং সেই সাথে 3টা ওয়ার্কবুক যদি আপনারা পান অর্থাৎ এক্সেল শিটগুলো, তাহলে আপনারা অটোমেটেড ভাবে সহজেই সবগুলা স্যালারির উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। আর যে কোনো ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য এই ওয়ার্কবুক অর্থাৎ ফাইলটা খুব বেশি কাজে লাগবে। আচ্ছা, শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি মিসেস সুমাইয়া আক্তার নামে একজন, তিনি হচ্ছে ইনকাম ইয়ার 24-25-এ এবং অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 এর হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশনটা আমরা দেখব। ওনার ডেজিগনেশন হচ্ছে উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিপার্টমেন্ট দেওয়া আছে। এইটা আমরা হচ্ছে ওনার বেসিক মানে স্যালারিগুলোকে ব্রেকডাউন করব। এখন কথা হচ্ছে স্যালারিগুলোর ইনফরমেশন কোথায় পাবো। মূলত স্যালারি ব্রেকডাউন করতে গেলে আপনাকে, যেহেতু ওনারা সরকারি চাকরিজীবী, ওনাদের ট্যাক্স সার্টিফিকেট থাকবে না অর্থাৎ স্যালারি সার্টিফিকেট থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা গ্রেড ধরে আপনারা সবগুলো জিনিস পেয়ে যাবেন। আপনি গুগলে সার্চ করলে যে 10ম গ্রেড অথবা 9ম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী কি কি খাতে বেতন পায় অর্থাৎ স্যালারি ব্রেকডাউনটা কি সবটা পেয়ে যাবেন। এটা আমি জাস্ট 9ম গ্রেডের অর্থাৎ ফার্স্ট ক্লাস অফিসারদের একটা স্যালারি ক্যালকুলেশনটা দেখানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বেসিক হচ্ছে 22,000 টাকা, তার মানে 9ম গ্রেডের স্যালারি পায় হচ্ছে 22,000 টাকা। আদার্স যে জিনিসগুলো আছে হাউস রেন্ট অ্যালাউন্স, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস, এই সবগুলো যখন আমরা যোগ করব তখন ওনার স্যালারি আসতেছে 8,10,800 টাকা। এগুলো আপনারা সহজে বুঝবেন। এখানে যে একটা পার্থক্য বা কমপ্লেক্সের জায়গা সেটা হচ্ছে এক্সামশনের ক্ষেত্রে যারা সরকারি চাকরিজীবী ওনাদের হচ্ছে বেসিক স্যালারি আর হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস, এই দুইটা ছাড়া বাকি যতগুলো সোর্সে ইনকাম হয় অর্থাৎ অ্যালাউন্স থাকে এইগুলো হচ্ছে সব এক্সামটেড। এটা কিভাবে হলো সেটার একটা প্রুফ হচ্ছে ওনাদের জন্য একটা এসআরও আছে, 225 নম্বর এসআরও, যেটা 13 জুলাই 2023 সালে সরকার কর্তৃক দেওয়া হয়, যেখানে বলা হয়েছে এজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাকসেপ্ট বেসিক স্যালারি অ্যান্ড ফেস্টিভ্যাল বোনাস আদার অ্যালাউন্সেস আর এক্সামটেড। অর্থাৎ কেবলমাত্র ফেস্টিভ্যাল বোনাস এবং বেসিক স্যালারির মধ্যে ওনারা ট্যাক্স দিবে, বাকিগুলোর উপর ওনারা ট্যাক্স দিতে হবে না। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার ট্যাক্সগুলো ক্যালকুলেশন করলে সেটা আসতেছে, আমরা যদি এই শীটটাকে দেখি, পিছনে ফিরে যাই একটু। এখন যদি আমরা দেখি ওনাদের কেবল দেখা যায় ট্যাক্সেবল ইনকাম 3,08,000 আছে। তো 3,08,000 টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ট্যাক্স কম্পিটিশন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এর জন্য ট্যাক্স ক্যালকুলেশনটা 24-25 থেকে ডিফারেন্ট, কারণ 2025-26-এর জন্য একটা স্ল্যাব এক্সট্রা হয়েছে, অর্থাৎ 30% স্ল্যাবটা নিয়ে আসা হয়েছে যাতে যারা বেশি টাকা উপার্জন করে ওনাদের উপর বেশি ট্যাক্স আরোপ করা যায়। এখানে সবগুলো শীটে আপনারা ক্যালকুলেশন দেখতে পাচ্ছেন যে এগুলো সব অটোমেশন করে করা অর্থাৎ ইফ ফাংশন করে ব্যবহার করা হয়েছে। ওখানে যা ইনফরমেশন দেওয়া হবে একবার, বাকি সবগুলো হচ্ছে এখানে ক্যালকুলেশন চলে আসবে কোনো টেনশন ছাড়াই। এখানে দেখা যায় উনি একজন মেয়ে, সেক্ষেত্রে ওনার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম এর হচ্ছে
4 লাখ টাকা, প্রথম 4 লাখ টাকা হচ্ছে 0% ট্যাক্স, অর্থাৎ এর উপর কোনো ট্যাক্স দিতে হবে না। তাই দেখা যায় ওনার যেহেতু ট্যাক্সেবল ইনকাম মাত্র 3,08,000 টাকা, সেই ক্ষেত্রে দেখা যায় ওনার কোনো ট্যাক্স আসতেছে না, পরবর্তী স্ল্যাবগুলোতে পড়তেছে না। আপনাদের যদি মনে করেন এখানে আমি একটা এডিট করে এটাকে আমি বললাম যে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ওনার 10 লাখ, তাহলে আপনারা দেখেন অটো সবগুলা স্ল্যাবে পড়ে ওনার 60,000 টাকা ট্যাক্স ক্যালকুলেশন চলে আসতেছে। যদি আমি এটাকে আরো একটু বাড়াই, যদি বলি যে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 25 লাখ, তাহলে দেখা যায় তাও উনি 30% স্ল্যাবে পড়তেছে না, 3,70,000 টাকা আসতেছে। এখানে যদি আমি 50 লাখ ধরি তাহলে দেখা যায় সবগুলো স্ল্যাবে পড়ে যাচ্ছে, অর্থাৎ অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, আপনারা আর কোনো কিছু করতে হবে না, 10,50,000 টাকা চলে আসে। যাই হোক, আমরা ওনার অ্যাকচুয়াল যে সিনারিওটা এটা নিয়ে কথা বলি। ওনার ট্যাক্স ক্যালকুলেশন করে দেখলাম অনেক কোনো ট্যাক্সই আসতেছে না, অর্থাৎ জিরো ট্যাক্স আসতেছে। কিন্তু আমরা আরেকটা জিনিস পেলাম ওনার থেকে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হচ্ছে শেয়ার ইনভেস্টমেন্ট আছে 10 লাখ টাকা। এখন আমরা জানি ইনভেস্টমেন্ট ক্রেডিট যেটা, অর্থাৎ ট্যাক্স ক্রেডিট যেটা পেতে হয় সেক্ষেত্রে 3টা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। এক হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15%, আরেকটা হচ্ছে 3% অন ট্যাক্সেবল ইনকাম। এটাকে আমি বারবারই স্টার মার্ক দিয়ে রাখি এই কারণে, কারণ আপনারা যখন 3% ক্যালকুলেশন করবেন তখন অবশ্যই খেয়াল করবেন সকল প্রকার এক্সাম্পশন বাদ দেওয়ার পর যেটা ট্যাক্সেবল ইনকাম হয় এইটার উপরে হচ্ছে 3% হবে। দেখেন এখানে কিন্তু এটার উপর, অর্থাৎ নেট ট্যাক্সেবল ইনকাম 3,08,000, এটার উপর 3% হয়েছে। এটা কিন্তু গ্রসের যেটা স্যালারি পেজ 8,10,800 এর উপর কিন্তু হয় নাই, তাই এটাকে খেয়াল রাখতে হবে ক্যালকুলেশন করার সময়। আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 লাখ। এখন দেখা যায় 3টা থেকে সবচেয়ে ছোট হচ্ছে কোনটা, বি নাম্বার 3% যেটা, কিন্তু দেখা যায় উনি ট্যাক্স রিবেট অথবা ক্রেডিট 9,240 টাকা পাওয়ার কথা হলেও উনি কোনো ক্রেডিট পাবে না। এই কারণে পাবে না কারণ ওনার কোনো ট্যাক্সই নেই। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যখন রিবেটের পরিমাণ ট্যাক্সের থেকে বেশি হয় তখন হচ্ছে ওই অতিরিক্ত অংশ কখনো রিবেট পাওয়া যাবে না। অর্থাৎ আপনাকে এটাই মাথায় রাখতে হবে, রিবেট পাইতে গেলেও আপনাকে ট্যাক্স থাকতে হবে, কারণ রিবেটটা ট্যাক্স থেকে যখনই ট্যাক্স হবে তখন থেকে ততটুকু রিবেট বাদ দেওয়া যাবে যতটুকু হচ্ছে ট্যাক্সের সমান হয়, কখনো হচ্ছে বেশি রিবেট বাদ দেওয়া যাবে না। এটা আপনি এখন বলতে পারবেন না যে আমার যেহেতু ট্যাক্স নাই কিন্তু রিবেট আসছে 9,240, আমি এনবিআর কাছ থেকে টাকা পাবো, রিফান্ড করব। ব্যাপারটা এইটা না, কারণ এটা স্পষ্ট করে নির্দেশিকা, আয়কর নির্দেশিকাতে ম্যাথও আছে, সলিউশন আছে, ওখানে বলে দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। তাহলে ওনারা আমার ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলছি। এখন আমরা চলে যাই শীটগুলোতে, একটু দেখাই ইম্প্যাক্টগুলো কি। পেজ নাম্বার 1 শুধু বেসিক ইনফরমেশন, এটা নিয়ে কথা বলার নেই, আপনারা ইজিলি পারবেন। পেজ নাম্বার 2 আমরা বলে আসছি থেকে, এখানে হচ্ছে 10টা হেডের উপর ইনকাম দেওয়া আছে। তারপর 11 নম্বরে হচ্ছে টোটাল ইনকাম। আমরা এক এক করে এক একটা ভিডিওতে সেপারেট করে, যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, যে এই আলাদা আলাদা করে ভিডিও থাকবে, আপনারা অবশ্যই একটা একটা করে ভিডিও দেখে নেবেন যাতে সবগুলা হেডের গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আজকে শুধু আমরা এমপ্লয়মেন্ট যেটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটাই নিয়ে কথা বলতেছি। তাহলে ওনার সবগুলো ইনকাম চলে আসছে, ট্যাক্সেবল ইনকাম 3,08,000। এখানে দেখলাম ওনার কোনো ট্যাক্স আসতেছে না 12 নম্বরে। 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওনার হচ্ছে রিবেট আসতেছে। এটা রিবেট আমরা বাদ দেওয়ার পর দেখা যায় ওনার যেহেতু ট্যাক্সই নাই তাই রিবেটের ফ্যাসিলিটি পাবে না। উনি যদিও ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে বসবাস করেন, ওনার যেহেতু মিনিমাম ট্যাক্স নাই, অর্থাৎ ট্যাক্স এমনই আসে না, তাহলে মিনিমাম ট্যাক্সও পাবে না। তাহলে এইটা হচ্ছে মূলত পেজ নাম্বার 2 ওনার ইনকামের ডেসক্রিপশন। এখন আমরা পেজ নাম্বার 3 গেলে দেখব পার্টিকুলার অফ ট্যাক্স পেমেন্ট। উনি কোনো ট্যাক্সই পেমেন্ট করে নাই, যেহেতু ওনার স্যালারি ট্যাক্সেবল না, উনি কেন ট্যাক্স পে করবে। 4 নম্বর পেজটা ইম্পর্টেন্ট। 4 নম্বর পেজের 2টা জিনিস আছে, একটা হচ্ছে এতে হচ্ছে যারা সরকারি চাকরিজীবী ওনাদের স্যালারি ইনকাম, আর বিতে হচ্ছে যারা সরকারি চাকরি নয় তাদের স্যালারি ইনকাম। এখন আমরা পুরো স্যালারি ব্রেকডাউনটা এখানে দেখলাম। সরকারি চাকরিজীবীদের 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, আরেকটা এক্সাম্পটেড অ্যামাউন্ট, আরেকটা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত। তো এটা আমরা জানি বেসিক অ্যামাউন্ট যেটা স্যালারি আছে এটা অবশ্যই ট্যাক্সেবল, তাই ট্যাক্সেবল ঘরে চলে গেছে।
স্পেশাল অ্যালাওয়েন্স, হাউস রেন্ট, মেডিকেলেন্স এইগুলো হচ্ছে ট্যাক্সেবল না, তাই এটা এক্সাম্পশনের ঘরে চলে গেছে। ফেস্টিভ্যাল বোনাস এখানে একটা জিনিস, সেটা এখানে আসবে না। ফেস্টিভ্যাল বোনাসটা হচ্ছে ওনার ট্যাক্সেবল, তাই এটা ট্যাক্সেবলের ঘরে চলে গেছে। এখানে বাংলা নববর্ষ ট্যাক্সেবল না, এখানে চলে আসছে। তাহলে ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাক্সেবল না, এটা হচ্ছে 5,04,800 টাকা, আর ট্যাক্সেবল হচ্ছে 3,08,000 টাকা। এটা পুরোটা এখানে দেওয়া হয়েছে ডিটেলস। তারপর পেজ নাম্বার 5, এখানেও ওনার যেহেতু আমরা রেন্ট নিয়ে এই ভিডিওতে কথা বলবো না, এগ্রিকালচার নিয়ে কিছু বলবো না, তাহলে 5-এও কোনো কিছু নাই, 6-এও কোনো কিছু নাই। পেজ নাম্বার 7-এ আমরা কথা বলবো। এটা হচ্ছে 6-এর একটা অংশ নিয়ে বলতে হয়, সেটা হচ্ছে পার্টিকুলার অফ ইনভেস্টমেন্ট ইন ট্যাক্স ক্রেডিট। ট্যাক্স ক্রেডিট নিয়ে সেপারেট ভিডিও থাকবে। এখানে জাস্ট আমরা হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে ওনার জিনিসটা এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে ওনার শুধু কোথায় আছে, ওনার যেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটি সার্টিফিকেট ফান্ড ইনভেস্টমেন্ট স্কিম, অর্থাৎ আমাদের হচ্ছে যেখানে শেয়ার ইনভেস্টমেন্টের কথা আছে ওখানে হচ্ছে আমাদের বসায় দিতে হবে। তো আমরা এখানে 10 লাখ টাকা দিয়ে দিলাম। এবার আসি 7 নম্বর পেজ। 7 নম্বর পেজ নিয়েও তেমন কিছু বলার নাই, কারণ IT10 BB হচ্ছে উনি যে পরিমাণ খরচ করছে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। জাস্ট আমি ডিটেলসগুলোতে না বলে টোটাল কত টাকা খরচ করছে সেটাই দেখাই দিলাম। পেজ নাম্বার 8 এবং 9 যেখানে হচ্ছে IT10 BB, এই জিনিসটা খুব ভালোভাবে পূরণ করতে হবে, কারণ এটা হচ্ছে সম্পদ, আর অর্থাৎ ফান্ড কোথা থেকে আসছে, কি কি খাতে তার টাকাগুলো রয়ে গেছে, সব ডিটেলস থাকবে। এটা প্রথম পার্টে হচ্ছে দেখতে পাচ্ছি গ্রস ওয়েলটা বের করতে হবে। এখানে আমরা যে জিনিসটা দেখব, ওনার প্রথম হচ্ছে সোর্স অফ ফান্ড। এখানে 3টা জিনিস হচ্ছে টাকা পয়সা আসে। 1 নাম্বার হচ্ছে স্যালারি, যেটা ট্যাক্সেবল ইনকাম 3,08,000, এটা এখানে চলে আসছে, যেটা এক্সাম্পশন এটা এখানে চলে আসছে। আর যেহেতু ওনার হচ্ছে এটা প্রথম রিটার্ন, সেক্ষেত্রে হচ্ছে 5-7 হিসেবে 5 লাখ টাকা দেখাচ্ছি। সবগুলো মিলে ওনার সোর্স অফ ফান্ড হচ্ছে 13,10,800 টাকা। সেই সাথে দেখা যায় আমরা ওনার জন্য হচ্ছে নেট ওয়েলথ ফার্স্ট, এটা আমরা রাখবো না এখানে। এই ম্যাথটা যেহেতু স্যাম্পল বেসিস, তাই অনেকগুলো একটু উলটপালট হয়ে গেছে, যেহেতু আরেকটা অ্যাকচুয়াল ম্যাথ থেকে নিয়েছিলাম, যেটাতে আমি রিটার্ন সাবমিট করছি, সেটা থেকে আসলে একটু এডিট করে এখানে দিয়ে মানে ভিডিওটা বানানো। তাহলে ওনার যে জিনিসটা আসতেছে এক্সপেন্স রিলেটেড লাইফস্টাইল, এটা সবগুলো জিনিস বাদ দেওয়ার পর গ্রস ওয়েলটা আসছে, অর্থাৎ লাইফস্টাইল IT10 BB যে খরচটা ছিল এটা বাদ দেওয়ার পর ওনার গ্রস ওয়েলথ হচ্ছে 10,20,800 টাকা। এখন পেজ নাম্বার 9, সেখানে হচ্ছে একটা করে যদি আপনারা দেখেন, শেয়ার বা ডিবেঞ্চার থেকে ওনার একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটা এখানে আসবে। কত টাকা ছিল এটা? 10 লাখ। এই 10 লাখ টাকা চলে আসছে। ওখানে শুধু আর কোনো কিছু নাই, এখানে শুধু জাস্ট শেয়ার, ডিবেঞ্চার বা বন্ডের ওনার 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, এইটা এখানে আসছে। তারপর এখানে মোটর গাড়ি, ওনার কোনো মোটর গাড়ি নাই। অর্নামেন্ট হিসেবে 3 লাখ টাকা ধরে দেওয়া হয়েছে, 3 ভরি গোল্ড। ফার্নিচার হিসেবে দেখানো হয়েছে, আদার্স অ্যাসেট দেখানো হয়েছে। এখানে যে জিনিসটা হচ্ছে ম্যাথে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা ওনাকে ইনভেস্টমেন্ট রিবেট 10 লাখ টাকা দেখাচ্ছি, এখানে দেখা যায় হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড নেগেটিভ চলে আসছে, কারণ ব্যালেন্সটা মিলার জন্য। আপনাকে এই জিনিসটা করার সময় খুব ক্রিটিক্যাল ওয়েতে চিন্তা করতে হবে যে আগের যে সম্পদগুলো এখানে আছে, অর্থাৎ সোর্স অফ ফান্ড থেকে যে অ্যাসেটগুলো আছে, অর্নামেন্ট, ফার্নিচার, মোটর গাড়ি, সবগুলো বাদ দেওয়ার পর তারপর আপনি আসবেন ব্যাংক ব্যালেন্স যেটা থাকবে এটা বাদ দিবেন। তারপর বাকি টাকাটা হচ্ছে ক্যাশে থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার ক্যাশ নেগেটিভ হয়ে গেছে, কারণ এই জায়গাটা হচ্ছে 10 লাখ টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমি এটাকে 5 লাখ টাকা করে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে শেয়ার ইনভেস্টমেন্ট, এইটা এখানে আসবে না। ওনাকে আমরা এখানে 5 লাখ করে দিলাম। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার হাতে আছে মাত্র 20,800 টাকা, আর বাকিগুলো জিনিস হচ্ছে অটোমেটেড ভাবে মিলে গেছে। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইটা শীটের 9-এর আর হচ্ছে 8-এর। 9-এর ক্ষেত্রে হচ্ছে টোটাল অ্যাসেট বাংলাদেশের আউটসাইডে যত হয়,
আর এই পাশে হচ্ছে গ্রস ওয়েল যেটা আছে, এইটাও দুইটা জিনিস হচ্ছে অবশ্যই মিলতে হবে। আমি এখানে দিয়ে রাখছি যাতে দুইটা আমার চোখের নজরে পড়ে, যে দুইটা জিনিস মানে মিলতে হবে বলতে এটা বোঝাচ্ছে দুইটার বিয়োগ করলে মাইনাস হবে, অথবা অ্যামাউন্ট হচ্ছে দুইটার সমান সমান থাকবে। তাহলে আমরা বুঝলাম আইটিটি এনবি এটা মিলে গেছে। 10 নম্বর পেজে কোনো কিছু নাই। কম্পিটিশন শিটটাতে আমি আবার একটু ফিরে আসি। এখানে আমি 5 লাখ টাকা দিচ্ছি, কারণ ম্যাথগুলো বানাইতে গেলে অনেক সময় এরকম সমস্যা ফেস করতে হয়, আনইনটেনশনালি কোনো মিস্টেক হয়ে যায়, যেহেতু আমরা রিয়েল ম্যাথ থেকে এগুলো বানাই। তাহলে মোটামুটি ক্যালকুলেশন শেষ। এখানে অ্যাকনোলেজমেন্ট নিয়ে কিছু বলার নাই, ওনার ট্যাক্সের কাছে ইনকাম কত দেখাচ্ছে এটা আসছে, ট্যাক্সের কোনো ব্যাপার আসে নাই। স্যালারি সার্টিফিকেট দরকার লাগলে নিতে পারবে, কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে মোটামুটি সরকারি